প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের উপরে বেস করে 50টা প্রশ্নের উপরে একটা সেট। ওকে, কালকে আমরা কি করেছি? কালকে আমরা গতদিন কিন্তু সংস্কৃতের উপরে 50টা কোশ্চেন নিয়ে কিন্তু একটা সেট নিয়ে এসেছিলাম। আর আমি কি বলেছিলাম, এই যে আর কিছুদিন সময় আছে, সে কিছুদিন আমি কি করব, তোমাদের জন্য প্রত্যেক দিনই কোনো না কোনো সাবজেক্টের উপরে একটা করে কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো 50টা কোশ্চেনের উপরে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি 50টা কোশ্চেন, যে এই কোশ্চেনগুলো কি হবে তোমরা দেখো পরীক্ষায় কিন্তু একদম হুবহু কমন এসছে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব। প্রথম প্রশ্ন কি বলছে, 71 ডায়েরি এই স্মৃতিকথা রচয়িতা হলেন ড্যাশ। 71 ডায়েরি এই স্মৃতিকথাটি রচয়িতা হলেন সুফিয়া কামাল। এটা কিন্তু 1971 সালে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটাকে কেন্দ্র করে কিন্তু এই বইটা লেখা হয়েছিল। রেগুলেটিং আইন কয় পাস করা হয়? রেগুলেটিং আইন ভারতবর্ষকে রেগুলেট করার জন্য, মানে কোম্পানি এবং কোম্পানি কিভাবে এই ভারতবর্ষকে দেখবে, কিভাবে তারা রাজ করবে, সেগুলোকে রেগুলেট করার জন্য একটা আইন পাস করা হতো, যেটাকে কি বলা ছিল রেগুলেটিং আইন। রেগুলেটিং আইন পাস করা হয়েছিল 1773 সালে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন কারা? শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন তিনজন ব্যক্তি, কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। এই কেরি উইলিয়াম কেরি, মার্সম্যান জোসুয়া মার্সম্যান, ওয়ার্ড উইলিয়াম ওয়ার্ড। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন কে? সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। যদি বলা হয় যে আর্য সমাজ, তাহলে হবে কি স্বামী দয়ানন্দ সরস্বতী। যদি বলা হয় যে ব্যাক টু দ্য বেদাস বা বেদের যুগে ফিরে যাও, সেটাও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? ত্রিপুরা কংগ্রেস, এই ত্রিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়া। কত সালে হয়েছিল এটা? 1939 সালে। যখন পট্টভি সীতারামাইয়া হেরে যায়, তখন গান্ধীজি কি করেছিলেন, একটা রাগে বা ক্রোধবশত তিনি এখান থেকে পদত্যাগ করলেন। কংগ্রেসের ভিতরে একটা অচল অবস্থা কিন্তু তৈরি হয়ে যায়। তো আমাদের নেতাজি চায়নি যে তিনি থাকাকালীন এই অবস্থা সৃষ্টি হোক, তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। নাও অর নেভার এই পুস্তিকাটি লিখেছিলেন কে? চৌধুরী রহমত আলী। ফাল্টান বক্তৃতা দিয়েছিলেন কে? ফাল্টান বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। এগুলো রিড হয়তো করা হয়নি, বাট নো প্রবলেম, তোমরা উত্তরগুলো বুঝতেই পারছো। মাইলাই যে ঘটনা, এই মাইলাইয়ের ঘটনাটি ঘটেছিল কোথায়? তো মাইলাইয়ের ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? 10 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল 4 জুলাই 1947। এটা অ্যাকচুয়ালি আইনে পরিণত হয় কবে? সেটা হচ্ছে 18 জুলাই 1947। আর পাশ হয়েছিল কবে? 15 আগস্ট 1947। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন জওহরলাল নেহেরু। তিনি কি করেছিলেন, একটা কমিশন তৈরি করেছিলেন, যে কমিশনের নাম কি ছিল? পরিকল্পনা কমিশন। এখন আমরা যেটাকে বলি নীতি আয়োগ, সেই নীতি আয়োগের আগে কিন্তু সমস্ত রকম কাজকর্ম পরিচালিত হতো কিন্তু এর দ্বারা। তার নাম কি ছিল? পরিকল্পনা কমিশন। 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নেতৃত্বে কিন্তু এটা গড়ে ওঠে। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়েছিল কোথায়? খড়গপুরে। 13 নম্বর কোশ্চেন, ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়, এই উক্তিটি করেন কে? এই উক্তিটি করেছিলেন কে? বিউরি। আমি কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। ইতিহাসকে জানতে হলে আগে ঐতিহাসিককে জানো। এই যে বিভিন্ন যে উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো কে দিয়েছিলেন, কবে দিয়েছিলেন, সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। এগুলো কি করবে, প্রথম যে চ্যাপ্টারটা হয় সে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, ভাস্কো ডা গামা
ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন? প্রথম বিদেশি বণিক বা নাবিক বলা যেতে পারে যিনি ভারতবর্ষে এসেছিলেন, তো তার নাম ছিল কি ভাস্কো ডা গামা, যিনি 1498 খ্রিস্টাব্দে, সালটা মাথায় রাখবে, 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কালিকট বন্দরে তিনি কিন্তু পদার্পণ করেছিলেন। নেক্সট, বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না কে? এটা অ্যাকচুয়ালি এমসিকিউ বেসের একটা কোশ্চেন। এখানে যে নামগুলো ছিল যেমন সিরাজ, মীর কাসিম, সুজাউদ্দৌল্লা, বিভিন্ন নামগুলো ছিল। তো আমি সঠিক উত্তরটা বেছে নিয়েছি, সেটা হচ্ছে কিন্তু সিরাজ। সিরাজ কিন্তু পলাশীর যুদ্ধের পরে কিন্তু তিনি মারা গিয়েছিলেন, সুতরাং সিরাজ এই যুদ্ধে জড়িত ছিলেন না। নেক্সট, বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন কে? বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তোমরা যারা এই কোশ্চেনগুলো দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি এমসিকিউ ফরম্যাটে আনলে হয়তো সুবিধা হতো, কিন্তু সময় নেই বলে আমি এমসিকিউ ফরম্যাটটা করতে পারিনি, শুধুমাত্র কিন্তু এসএকিউ ফরম্যাট টাইপে কিন্তু নিয়ে এসেছি। তোমরা কি করবে, এগুলোকে একটু সঙ্গে সঙ্গে উত্তর করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা কতটা জানো বা করতে পারছো। সিমনো-শেখির সন্ধি স্বাক্ষরিত হয় কবে? সিমনো-শেখির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। এখানে আরও কয়েকটা যে সন্ধি রয়েছে সেগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এখানে হতে পারে নানকিংয়ের সন্ধি 1842, পিকিংয়ের সন্ধি 1860, ঠিক আছে, তিয়েনসিনের সন্ধি 58। তো এই যে সন্ধিগুলো রয়েছে যেমন বগের চুক্তি, হ্যাঁ, বিভিন্ন চুক্তি, চীনের উপরে যে সমস্ত চুক্তিগুলোকে চাপানো হয়েছিল যেমন নানকিং, পিকিং, তিয়েনসিন, বগ, তারপরে বক্সার, সিমনো-শেকি, এইগুলো কবে কবে হয়েছিল এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সুতরাং তোমাদের কি করতে হবে, এগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে? আবার বলছি, এখানে এমসিকিউ ফরম্যাটে ছিল অনেকগুলো অপশন, এখানে যিনি নামটা ছিলেন না তার নামটা আমি নিয়েছি, সেটা হচ্ছে কি সোমনাথ লাহিড়ী। এখানে নামগুলো কি কি ছিল, যেমন এস ডাঙ্গে, ফিলিপ স্প্র্যাট, বেঞ্জামিন ব্র্যাডলি, মেবি ছিল হয়তো, আর যেটা ছিল না সেটা থেকে সোমনাথ লাহিড়ী। ওকে, নেক্সট চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো ড্যাশ। লাহোর অধিবেশন 1940। ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করে কারা, মানে ইন্দোনেশিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল কারা, সেটা হচ্ছে ওলন্দাজরা বা ডাচরা। জেনারেল নেগুইব যে দেশে ছিলেন, মানে জেনারেল নেগুইব কোন দেশের একজন সেনানায়ক বলা যেতে পারে, সেটা হচ্ছে কি মিশরের দেশের ছিলেন। প্যাট্রিক লুলুম্বা যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, এখানে কে কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, যেমন মোহাম্মদ হাফতা কে ছিলেন, ডক্টর সুকর্ণ কে ছিলেন, হোচোমিন কে ছিলেন, ঠিক আছে, ইয়াসির আরাফাত কে ছিলেন, ওয়াইজম্যান কে ছিলেন, এইগুলো কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবে। সুতরাং এগুলো দেখবে। আচ্ছা, প্যাট্রিক লুলুম্বা যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেটা হচ্ছে কি কঙ্গো দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু তিনি। নেক্সট, নানকিংয়ের সন্ধি কবে হয়েছিল? আমি একটু আগে বললাম যে বিভিন্ন সন্ধিগুলো সেগুলো কিন্তু দেখতেই হবে, ঠিক আছে। এখানে নানকিংয়ের সন্ধি কবে হয়েছিল, দেখো, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 সালের 29 আগস্ট। এই চুক্তিটি ব্রিটেন এবং চীনের কিং রাজবংশের মধ্যে স্বাক্ষরিত হয়। এটি প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটায়। এখানে কোশ্চেনটা আমি এত বড় করে কোনোদিনই নিতাম না, তাহলে নিলাম কেন? প্রথম, এটা কবে হয়েছিল, 2 নম্বর কাদের মধ্যে হয়েছিল, 3 নম্বর এই সন্ধির কিসের জন্য গুরুত্বপূর্ণ বা কেন এই সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল, সেটা হচ্ছে কি আফিম যুদ্ধের অবসান ঘটানোর জন্য। আবার আফিম যুদ্ধ কবে হয়েছিল, 1839 থেকে 1842। এবার আরেকটা কোশ্চেন, দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয় বা দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলুকে। এই যে 24টা কোশ্চেন ছিল সেই 24টা ছিল মূলত এমসিকিউ ফরম্যাটে, তোমরা সেটা জানো। এরপর যে কোশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে কি এসএকিউ ফরম্যাট, মানে এর চেয়ে কিন্তু একটু সেগুলো সর্বদাই কিন্তু বড় হবে। ওকে, তো চলো দেখি না আমরা এসএকিউ ফরম্যাটের প্রথম প্রশ্ন কি ছিল। ন্যাটোর পুরো কথাটা কি, ন্যাটো কবে তৈরি হয়েছিল, কোন জাহাজে হয়েছিল এবং সর্বোপরি কতগুলো দেশ নিয়ে হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে, বা আমি পরবর্তী কোশ্চেনে মানে পরবর্তী যখন সেট করাবো তখন হয়তো বলে দেবো।
ওকে, তোমরা কিন্তু অবশ্যই এটা দেখবে। তো ন্যাটো কথাটি পুরো অর্থ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, নেক্সট, সিআর ফর্মুলা কি? তো সিআর ফর্মুলা কি একটু আমি বলে দিই বিষয়টা কি। সেটা হচ্ছে জওহরলাল নেহেরু এবং অন্যদিকে মুসলিম লীগের যে নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এদের দুজনের মধ্যে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়। ঠিক কন্ট্রোভার্সি বলা যাবে না, বিষয়টা ছিল দেশ যখন স্বাধীন হবে তখন আমাদের দেশে একটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে বলা হয়। মুসলিম লীগ কি বলেছিল, আমরা অন্তর্বর্তী সরকারে যোগদান করব না, আমরা পৃথক পাকিস্তানই নেব। এই দাবিতে তারা অনড় থাকে। এদিকে ভারতের অখণ্ডতা বিভাজন হবে বলে কংগ্রেস কিন্তু সেটাকে কিন্তু সমর্থন করেনি। এই সময় কি হয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী একটা কিন্তু প্রতিবেদন পেশ করেছিল মুসলিম লীগের হিতার্থে বা সুবিধার্থে। সেটাকে কি বলা হয়, সিআর ফর্মুলা। তো দেখা যাক সেটা কি বলা হয়েছিল। তো চলো কি বলা আছে এখানে, মুসলিম লীগের দাবি মেনে নেওয়ার পাশাপাশি ভারতের অখণ্ডতা বজায় রাখার জন্য কংগ্রেস নেতা চক্রবর্তী রাজাগোপালাচারী 1944 খ্রিস্টাব্দের মে নয় যে সমাধান সূত্র বের করেন তা সিআর ফর্মুলা নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় রাসবিহারী বসুকে। আর তাকে এই উপাধিটা কে দিয়েছিলেন? আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু। সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতা কে ছিলেন? আগা খান। 1906 সালে সিমলা ডেপুটেশন বা সিমলা দৈত্য হয়েছিল, সেখানে তিনি কিন্তু এটা নেতা ছিলেন। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? তো সাইমন কমিশন 1927 সালে যখন আমাদের দেশে এসেছিল তখন আমাদের কোনো প্রতিনিধিকে সাংবিধানিক সভায় কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। এই কারণের জন্য ভারতবর্ষরা খেপে গিয়েছিল এবং তারা কিন্তু সেটাকে বর্জন করেছিল। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? কারণ এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনে একটা বন্দর ছিল ক্যান্টন, সেই ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে বিদেশিদের সঙ্গে যে বাণিজ্য গড়ে ওঠে তাকে কি বলা হচ্ছে? ক্যান্টন বাণিজ্য। 18 শতকের মাঝামাঝি পর্যন্ত চীনের ক্যান্টন বন্দরের মাধ্যমে বাণিজ্য গড়ে ওঠে বলে একে ক্যান্টন বাণিজ্য কিন্তু বলা হয়। ওকে, নেক্সট, ভারতে প্রথম কবে রেলপথ চালু হয়? ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল 1853 সালে লর্ড ডালহৌসির আমলে। মুম্বাই থেকে থানে পর্যন্ত কিন্তু এটা চালু হয়। আর যদি বলা যায় পশ্চিমবঙ্গে কোথায়, তাহলে সেটা কি হাওড়া থেকে হুগলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কলভিল। আর কলকাতা এটা তৈরি হয়েছিল কত সালে? 1857। ঠিক আছে, এটা প্রতিবেদন হয়েছিল কি 1854 সালে কিন্তু একটা প্রতিবেদন পাশ করা হয়েছিল উডের ডেসপ্যাচ। সেই উডের ডেসপ্যাচ অনুযায়ী যে 3টে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, সেই 3টে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা হচ্ছে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা 1857 সালে তৈরি হয়েছিল। এবং এর প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কলভিল। প্রথম যিনি ভারতীয় উপাচার্য ছিলেন তার নাম হচ্ছে কি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল? তো আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব কি খুবই সহজ একটা পড়া, আমি কনসেপ্টে একটু বলে দিই। সেটা হচ্ছে কি, একদিকে ছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধনতান্ত্রিক দেশ আমেরিকা এবং সাম্যবাদী দেশ রাশিয়া। এই দুটো দেশই কি করেছিল, নিজেদের হিতার্থে বা সুবিধার্থে পুরো বিশ্ব কিন্তু আবার কন্ট্রোল করতে চেয়েছিল নিজের অধীনে নিয়ে। কিন্তু সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি যেমন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি, এরা কিন্তু এতে যোগদান করেনি, বরং এর বাইরে ছিল। এই সমস্ত দেশগুলিকে কি বলা হয়? তৃতীয় বিশ্ব বলা হয়। তো ধনতান্ত্রিক রাষ্ট্রজোট ও সাম্যবাদী রাষ্ট্রজোটের বাইরে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে কি বলা হয়? তৃতীয় বিশ্ব বলা হয়। যেমন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে কিন্তু বলা হয়ে থাকে।
নেক্সট, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন কে? আমাদের ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। নেক্সট, জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল? জেনেভা সম্মেলন ডাকা হয়েছিল কিসের জন্য? না সুয়েজ সংকট নিরসনের জন্য। এইখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে ভারতের কোন প্রতিনিধি এই সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডনে গিয়েছিলেন? তো তার নাম কি হয়ে যাবে? আমি এখানে বলে দিচ্ছি নামটা। তার নাম ছিল কেপি কৃষ্ণমেনন। কেপি কৃষ্ণমেনন তিনি কিন্তু এই সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডনে যোগদান করেছিলেন। ওকে, নেক্সট, প্রথম নির্জোট সম্মেলন কোথায় ডাকা হয়েছিল? প্রথম নির্জোট সম্মেলন ডাকা হয়েছিল, আমরা সবাই জানি, যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে এটা কিন্তু ডাকা হয়েছিল। কবে ভিয়েতনামে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম যে কবে ভিয়েতনাম অ্যাকচুয়ালি স্বাধীনতা লাভ করে বা ভিয়েতনাম কবে তৈরি হয়েছিল? তো কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর কি যাবে? 1945 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? দলিত বিষয়কে কেন্দ্র করে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল বা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল, সেই কন্ট্রোভার্সি শেষ করার জন্য 1932 সালে এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন, 20 শতকে কবে বাংলায় মন্বন্তর হয়েছিল? 20 শতক মানে কি? 1900 পরে থেকে 2000 পর্যন্ত। তো 1943 সালে বাংলায় আমরা জানি, সকলেই জানি এটা, যে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা গিয়েছিল, যার এইচএস দেব আমরা সকলেই এটা জানি। তাই সঠিক উত্তর কি হয়ে যাবে? 1943 খ্রিস্টাব্দে। বাংলায় যদি বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? 1350 বঙ্গাব্দ। নেক্সট, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। আর আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন সেটা আমি একটু আগেই বলেছি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 4th মে আন্দোলন কবে হয়েছিল? 1919 সালে 4th মে আন্দোলন হয়েছিল চীনে। মাথায় রাখতে হবে, চীনে 1919 সালে 4th মে আন্দোলন হয়েছিল চেন তু সিউ এর নেতৃত্বে। চেন তু সিউ এর নেতৃত্বে। চার্লস উড কে ছিলেন? চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, যিনি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদন পেশ করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। সূর্যাস্ত আইন কি? চিরস্থায়ী বন্দোবস্তের একটা আইন ছিল কি? সূর্যাস্ত আইন। যে সূর্যাস্ত আইনে কি বলা হয়েছিল? যে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে যদি টাকা বা খাজনা মেটাতে না পারে তাহলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করে নেবে। এটাই কি বলেছে? সূর্যাস্ত আইন। ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? প্রথমে ছিল ভাস্কো ডা গামা কোন বন্দরে আসেন, এবার একটা প্রশ্ন আছে যে ভাস্কো ডা গামা কবে আসেন? 1498 বলা গেছে। তো আজকের মতো 46টা কোশ্চেনই ছিল। মানে একটা সেটে যতগুলো কোশ্চেন হয় তোমাদের 40টা দেবে, 6টা কোশ্চেন এক্সট্রা থাকে, সেই 6টা কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো আজকের মতো ক্লাসটা এটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে ভিডিওটাকে। আর যারা এইচএস দেবে এবছর, তোমাদের যারা বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি যারাই থাক না কেন, তাদেরকে ক্লাসটা একটু শেয়ার করে দেবে। আমি শিওরলি এটা বলতে পারি যে এই ক্লাস থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে এভাবে 2-3টা কোশ্চেন। আমি তোমাদের জন্য হয়তো টোটালে হয়তো ইতিহাস হোক বা অন্যান্য সাবজেক্টের উপরে 10টা করে হয়তো ক্লাস নিয়ে আসবে। সেই 10টা কোশ্চেন যদি তুমি করে যাও, আমি শিওর তোমরা 30+ কোশ্চেন কমন পাবেই পাবে এখান থেকে। ওকে, সো ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখো এবং সকলের সামনে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।